হ্যাঁ, আমরা দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করছি। 17 জন, বাংলাদেশের 17 জন মানুষ 11টা দেশের, সেখানে লন্ডন, কানাডা, ফ্রান্স, জেনেভা সব ছিল। শুধু ছিল না বাংলাদেশ এবং ভারত। যে আমাদের সেফ জোন দরকার। সেফ জোনকে আমাকে প্রশ্ন করা হয়েছিল কিরকম সেফ জোন। সেফ জোন মানে এই সেফ জোন অনেক জায়গায় আছে, আমেরিকাতে আছে সেফ জোন। গভর্নমেন্ট ইজ এ জঙ্গি গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট আন্ডারে বাংলাদেশ নিরাপদ থাকবে না। বাংলাদেশ উইল বি এ প্লেগ্রাউন্ড অফ দি ফোর্সেস অফ, যার জন্য তুচ্ছি কিন্তু সিরিয়ার নামটা আনছে সাথে। এটা খেয়াল রাখবেন আর কি। আমাকে বাংলাদেশের পুলিশের একজন প্রাক্তন সর্বোচ্চ কর্মকর্তায় সংখ্যালঘু বলেছেন, যত কথা বলা হচ্ছে ঘটনা অতটা নয়। এটা আমরা খুশি, আমি খুশি আমরা এতে করে, তো আমাদের নজরটা আমাদের উপর পড়ছে। যত আপনারা পত্রপত্রিকা দেখছেন তা কিন্তু ঘটছে না। সেনাবাহিনী পুলিশের একজন প্রাক্তন প্রায় সর্বোচ্চ কর্মকর্তা আমার নিজে বলেছেন এই কথা আমাদের। তার মানে এটা কি দাঁড়ালো, এটাকে ইউজ করা হচ্ছে, পলিটিক্যাল ইউজ করছে কে? মূলত ভারত। ভারত কেন? ভারত তার এই যে সোনার ডিমটা হাঁসটা ছিল, হাঁসটা হারিয়েছে, সে কোনোভাবে মেনে নিতে পারছে না। একটু আগে তাহের বললো যে সলিল ত্রিপাঠীর কথা বললো। সলিল ত্রিপাঠী কি বলেছে জানেন? এই প্রকারে বলেছে যে কোনো ভারতীয়ই মানতে রাজি না যে এই বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা ফ্রিডম দিয়েছি। 5ই আগস্ট এগুলো কিছুই ছিল না। 5ই আগস্ট একটি ষড়যন্ত্র, এবং মেটিকুলাসলি, যেটা ডক্টর ইউনূসের ভাষা, মেটিকুলাসলি ষড়যন্ত্রটি বাস্তবায়িত হয়েছে আর কি। তো কাজেই সেখানে আওয়ামী লীগ আমাদের আলোচনায় এই মধ্যে কোনো ফ্যাক্টর না। তো কাজেই আওয়ামী লীগ নিয়ে আমরা কথা বলতেছি না। আমি মিলিটারিকে, আমি সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছি। এর মানে এই নয় যে সেনাবাহিনী ক্ষমতা নেবে। এমনও তো হইতে পারে 111-এর মতো একটা কিছু হোক। কারণ আমি বারবারই বলতেছি যে দিস গভর্নমেন্ট ইজ এ জঙ্গি গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট আন্ডারে বাংলাদেশ নিরাপদ থাকবে না। বাংলাদেশ উইল বি এ প্লেগ্রাউন্ড অফ দি ফোর্সেস অফ, যার জন্য তুচ্ছি কিন্তু সিরিয়ার নামটা আনছে সাথে। এটা খেয়াল রাখবেন আর কি। আচ্ছা, আর তুলসীর বক্তব্য হিসাবে ঢাকাতে এখন তুলসীর বিরুদ্ধে সমানে লেখা হচ্ছে, তুলসী এটা, তুলসী ইস্কন তুষ্কি। বাট এটা খেয়াল করে এই জায়গাটা হাসান ফেরদৌস ভাই ঠিকই বলছেন যে তুলসীর বক্তব্য, ট্রাম্পের বক্তব্য, হোয়াইট হাউসের বক্তব্য, বা 18টি যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার বক্তব্য তুলসীর মুখে দিয়ে খালি বেরোইছে। অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিছে, সেখানেও ইসলামী খিলাফত প্রতিষ্ঠার একটি চলতেছে। এই কথাটা তুলসীদের মুখে দিয়ে বেরোনোটা বাংলাদেশে, অর্থাৎ আমেরিকার 18টা গোয়েন্দা সংস্থার প্রধানের মুখ দিয়ে বাড়ানোটা খুব একটা সুসংবাদ না যে কোনো দেশের জন্য। আচ্ছা, তারপরে আচ্ছা এইটা একটু বলে দিই যে হ্যাঁ, আমরা দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করছি। 17 জন, বাংলাদেশের 17 জন মানুষ 11টা দেশের, সেখানে লন্ডন, কানাডা, ফ্রান্স, জেনেভা সব ছিল। শুধু ছিল না বাংলাদেশ এবং ভারত। আচ্ছা, বাংলাদেশ যারা বাংলাদেশে থাকে আর কি। তো সেখানে আমরা বলছি, সেখানে আমি বাংলাদেশে যেইভাবে গত 53 বছর ধরে হিন্দুদের উপরে অত্যাচার চলছে, তাতে বাংলাদেশের হিন্দুরা মনে করতেছে যে আমরা কি মুসলমানের সাথে থাকতে পারবো? হ্যাঁ, এই থেকেই আমরা বলছি যে আমাদের সেফ জোন দরকার। সেফ জোনকে আমাকে প্রশ্ন করা হয়েছিল কিরকম সেফ জোন। সেফ জোন মানে এই সেফ জোন অনেক জায়গায় আছে, আমেরিকাতে আছে সেফ জোন, ইন্ডিয়াতে আছে, ইউরোপের অনেক জায়গায় আছে। আমার কাছে লিস্টও আছে সেফ জোনের। বা সবচেয়ে ম্যাক্সিমাম ফ্যান্টাস্টিক উদাহরণটা হলো বালি, ইন্দোনেশিয়ার বালি। তো কাজে অর্থাৎ যেখানে হিন্দুরা থাকবে সেই জায়গাগুলিতে, যেসব পকেটগুলিতে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনটাও মোটামুটি হিন্দুদের থাকবে আর কি, পুলিশ বা এটসেট্রা। তাইলে আর এই জিনিসটা হবে না। উইদিন দ্য ফ্রেম অফ বাংলাদেশ, এই কথাটা পরিষ্কারভাবেই আমরা বলছি। এবং মানে আমরা আরো একটা কথা বলছি যে ইউনূস সাহেব রিসেট বাটন টিপা দিয়েছেন, তার মানে উনি 71-কে অস্বীকার করতেছেন। উনি 71-কে যদি অস্বীকার করেন, 47-এ চলে গেছে। 47 যদি উনি চলে যান, দ্যাটস ফাইন। আমরা উই আর এগ্রিড উইথ ডক্টর ইউনূস। তাইলে ওই সময় ভারত বিভাগের সময় বাংলায় পপুলেশন এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল। এখন পপুলেশন এক্সচেঞ্জ হোক উইথ ল্যান্ড। এবং we had Hindus had approximately
70% ল্যান্ড বিদেন ইন ইস্ট পাকিস্তান। কাজে এই দুইটা কথা আমরা বেশ জোরের সাথেই বলছি। আরেকটা কথা আমরা বলছি, বাংলাদেশের পরিস্থিতি জঙ্গিবাদ দেখার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো উচিত। হাসান ফেরদৌসীর জন্য পরিষ্কারই বললাম, আমরা কিছু লুকে জঙ্গিদের মতো কিছু লুকে করি না। আমরা একটা এফসিসিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। তো ওকে ফাইন। আচ্ছা, সেফ জোনের ব্যাখ্যা দিলাম, এটা দেখে আচ্ছা একজনের রাজনৈতিক দলের কথা বললেন। শুনেন, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরও আমরা দেখছি শফিউল আলম প্রধানের নেতৃত্বে জাগপা গঠিত হয়েছিল। এখন যেটা গঠিত হয়েছে ওইটার ভাগ্য ওই জাগপার মতোই হবে। তো তারপরে আক্তার ভাই বললেন গ্যারি চার্লস পিটার মিশিগানের সেনেটর at this administration he has কোনো বক্তব্য নাই সেটা। এবং আমি দেখলাম যে সোরসের কত টাকা উনি পাইছে সে লিস্টও আছে। এবং তিনি আমাদের ডক্টর ইউনূসের পরিচিত। ডক্টর ইউনূস তাকে যেমন ডাকে নিয়ে গেছে, ডক্টর ইউনূস জাতিসংঘ প্রধানকে ডাকে নিয়ে গেছে টু সেভ হিজ বাট। আনফরচুনেটলি আবারও বলতেছি, হিজ বাট উইল নট বি সেভড। এবং নিশ্চয় থাকতে পারে ডাক্তার ইউনূসের ক্ষমতা, হাসান ভাই ডিসেম্বরে নির্বাচন হবে বাংলাদেশে, আগেই বলতেছি সেই নির্বাচনটা ডক্টর ইউনূসের আন্ডারে হবে না। বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান হইলে দেশের ক্ষতি। আর আমরা কখনোই কোনো বাংলাদেশের বিরুদ্ধে, সেটা খালেদা জিয়ার আমলও বলি নাই, অনেক বলি নাই যে স্যাংশন দেওয়ার জন্য। সেটা অন্য গ্রুপ বলতেছে উই ক্যানট কন্ট্রোল এনিবডি, বিরাট কোনো হিন্দু গ্রুপ বলতেছে না। এটুকু আমি বলতে পারি। তবে আমি মানে আমরা দেখছি যে মানে কোন রাজাকার কখনো অন্য শিবিরে যায় নাই, মুক্তিযুদ্ধ পক্ষের শিবিরে আসে নাই। আজকের বাংলাদেশ আর প্রমাণ। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অনেক রাজাকার গেছে। হাসান ফেরদৌসীর দিকে তাকাই আমার আজকে তাই মনে হচ্ছে। হোয়াট আই এম সিইং, আমি একটু ব্যাখ্যা করে বলি তাহলে। হোয়াট আই এম সিইং, কাম অন হাসান ভাই, আমি একটু ব্যাখ্যা করে বলি। I understand. বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমার চেয়ে শক্তিশালী কেউ বলেননি। লীগের প্রতি আপনার রাগ আছে। 2 মাস আগেও আমি লিখেছি, 2 মাস আগেও লিখেছি আমি, বাংলাদেশের হিন্দু শিক্ষকরা দেশ ত্যাগ করছে, কেউ লেখেনি, একমাত্র আমি লিখেছি। দ্যাটস দ্য পয়েন্ট। এই ফাইটটা শুনেন, এই ফাইটটা আমাদের কমন ফাইট। যদি আমরা এই ন্যারেটিভটা এস্টাবলিশ করতে দেই, লাভটা কার হবে? সংখ্যালঘুদের অধিকার আপনি আমি একসাথে ফাইট করে উদ্ধার করবো। কিন্তু এখন যে ন্যারেটিভটা আপনারা দিচ্ছেন, ন্যারেটিভটা এই আজকাল আজ তক বা আরটিভি দেয়, সেটা দেবেন না। এই জায়গাটা একটা মাত্র দেশ, আমাদের একটাই মাত্র দেশ। আসুন দেশটাকে একসাথে গড়ি আমরা। 1 মিনিট, 2 নম্বর কথা বলি আমি। আচ্ছা হাসান ভাই, এই জায়গাটা একটু বলতে ভাই, গত 53 বছর আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। আপনারা তথাকথিত প্রগতিশীলরা, তাই না? একটা উদ্যোগ নিয়ে কি আজ পর্যন্ত 53 বছরে একটা কিছু আমরা কিছু করলে সেখানে আপনারা 2-4 জন এসে অংশ নিয়েছেন, একটু সুন্দর সুন্দর কথা বলছেন। আপনারা কি কখনো দাঁড়াইছেন? কখনো দাঁড়াননি। আমি জানি যে শেখ হাসিনার প্রতি আপনার রাগ আছে, সে রাগ আমারও আছে। কিন্তু আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি তো বলছি যে গতকালে বলছি, শেখ হাসিনার সরকার যদি চোর হয়ে থাকে, ইউনূসের সরকার ডাকাইত এবং জঙ্গি। আমি এটাও বলছি যে ইউনূস এবং পিনাকি ফ্রান্সে আগামী দিনে একসাথে গলা জড়াজড়ি করে। আমাদের সময় বোধে তেমন নাই, আমি জানি, খবর টিভির খবর আছে। সংক্ষেপে বলি, বাংলাদেশে যে মৌলবাদের উত্থান, এটা আজকের তো নয়। উত্থানটা ঘটেছে, ইনফ্যাক্ট সবচেয়ে বিস্তৃত হয়েছে গত 15 বছরে। গত 15 বছরে 16 বছরে বিগত সরকারের তত্ত্বাবধানে। আমি এই প্রোগ্রামে ব্যাখ্যা করে বুঝে বলেছি, মাদ্রাসা শিক্ষার প্রসার সবচেয়ে বেশি কোন সময় হয়েছে? মসজিদ ভিত্তিক রাজনীতি কোন সময় সম্প্রসারিত হয়েছে? মাথায় 40 বেঁধে তাহাজ্জুদ নামাজ পড়ার ট্রেডিশন কবে থেকে শুরু হয়েছে? কে শুরু করেছে? যেই ধান আমরা বুনবো, একটা বিশেষ করে কথাটা, যেই ধান আপনি বুনবেন তেমন চালিত আপনি পাবেন নাকি? তেমন তো ফসল আপনি পাবেন। আনফর্চুনেটলি গত 15 বছরে এই ধানই বুনেছি আমরা, যে ধান মূলত মাদ্রাসার ভিত্তিক। মাদ্রাসাকে ব্যবহার করার জন্য হেফাজত হুজুরের সাথে একসাথে বসে আমাদের কওমি মাতা ডিনার করেননি। ব্যাপারটা কি? তার মানে এই ঘটনা ঘটেছে
আপনার আপার নেতৃত্বে। আমি শুধু বলছি আসুন এইটার বিরুদ্ধে ফাইট করি। যারা এখন যে বিদেশে বসে যেটা আপনারা করছেন তা আমার বিবেচনায় বাংলাদেশের বিরুদ্ধে। কারণ আমাদের এখন মূল লক্ষ্য হওয়া উচিত কি, বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া দরকার, এইটা হবে আমাদের মেইন ফোকাস। কিন্তু আপনারা কি করছেন, আমাকে বাংলাদেশের পুলিশের একজন প্রাক্তন সর্বোচ্চ কর্মকর্তায় সংখ্যালঘু বলেছেন যত কথা বলা হচ্ছে ঘটনা অতটা নয়। এটা আমরা আমি খুশি আমরা এতে, তো আমাদের নজরটা আমাদের উপর পড়ছে। যত আপনারা পত্রপত্রিকা দেখছেন তা কিন্তু ঘটছে না। সেনাবাহিনী পুলিশের একজন প্রাক্তন প্রায় সর্বোচ্চ কর্মকর্তা আমার নিজে বলেছেন এই কথা আমাদের। তার মানে এটা কি দাঁড়ালো, এটাকে ইউজ করা হচ্ছে, পলিটিক্যাল ইউজ করছে কে, মূলত ভারত। ভারত কেন, ভারত তার এই যে সোনার ডিমটা হাঁসটা ছিল, হাঁসটা হারিয়েছে, সে কোনোভাবে মেনে নিতে পারছে না। একটু আগে তাহের বললো যে সলিল ত্রিপাঠীর কথা বললো, সলিল ত্রিপাঠী কি বলেছে জানেন, এই প্রোগ্রামে বলেছে যে কোনো ভারতীয়ই মানতে রাজি না যে এই বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা ফ্রিডম দিয়েছি, যে বাংলাদেশকে আমরা স্বাধীনতা দিয়েছি, সেই বাংলাদেশ আমাদের নির্বাচিত রাজনীতিবিদকে প্রত্যাখ্যান করেছে, উই ক্যান অ্যাকসেপ্ট ইট, এই প্রোগ্রামই বলেছে। তার মানে এটা কি, এই ভারতীয় ন্যারেটিভটা গ্রহণ করবেন না, এটা আমার স্বার্থের বিরুদ্ধে, আমার রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে। এটা এবং মোস্ট ইম্পর্টেন্টলি আসুন একটা জিনিসের কাজ করি আমরা, যাতে করে নির্বাচনটা সকল দল নিয়ে ইনক্লুডিং আওয়ামী লীগ নিয়ে অনুষ্ঠিত হয়, তার জন্য কাজ করি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ না করি আমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় একবারে কমে গেছে। আপনার স্ক্রিনটা বন্ধ করেন দাদা, আপনার স্ক্রিন বলে দিয়েছেন। স্ক্রিনটা দেখাইলাম এই কারণে যে মানে সবকিছু দেখা উচিত আপনাদের, খালি মুখে কথা বললে হবে না। বিষয়টা হলো যে মানে আমরা বারবারই বলতেছি যে হাসান ফেরদৌস ভাইয়ের আজকের কথা এবং এই কথাগুলি আমরা বিএনপি আমলে শুনছি যে আমরা নাকি দেশের বিরুদ্ধে কাজ করতেছি। তো কাজী আজকে হাসান ভাইয়ের মুখে শুনতেছি, এগুলি তো আমরা শুনতে অভ্যস্ত। এটা ম্যাটার না, কিন্তু দাদা একটা জিনিস যেটা বললেন যে নরিয়াগার মতো ধরে নিয়ে আসবে বাংলাদেশের, আপনি যে দেশের নাগরিক সেই দেশের একজন সরকার প্রধানকে আপনার মুখ দিয়ে যখন বের হয় যে নরিয়াগার মতো ধরে নিয়ে আসবে, এটা কেমন শোনায়? আপনারা তারা সরকার বলেন, আমরা বলি ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোনো গভর্নমেন্ট। আমি আগেই বলছি এটি যে অবৈধ, অবৈধ নয়, ইলিজিমেট। পুরো দেশ যাকে ক্ষমতায় বসিয়েছে তাকে অবৈধ কিভাবে বলবেন আপনি? পুরো দেশ, the whole country আপনার ওয়েলকাম হিম টু টেক দি responsibility of the country. That is your narrative. Our narrative. This is not my narrative. This is the narrative of the country. দেশ থেকে যখন আমরা এই কথাটা বলার পরে আমাদেরকে জিজ্ঞেস করেছিল হাউ ইউ ক্যান সি দিস ইলিগাল গভর্নমেন্ট। আমরা বলছি আগেই বলতেছিলাম সেম থিং, দিস গভর্নমেন্ট একটা কনস্টিটিউশনের আন্ডারে শপথ নিছে, সেই কনস্টিটিউশনে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই। দিস ইজ টোটালি ওকে। যখন একটি সরকার পালিয়ে যায়, সব ছেড়ে তার মন্ত্রী এদেরকে রেখে আপনার তার পরিবার নিয়ে পালিয়ে যায়, তখন কি দেশ পড়ে থাকবে এরকম, না কি হবে? আপনি কি মনে করেন যে মানে একজনকে তো দায়িত্ব নিতে হবে? তো হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম, এই জন্যই প্রথম 15 দিন কিন্তু আমি এখানেই বলছিলাম তো কাজী যখন প্রবলেমটা তো ওইটা না, প্রবলেমটা উনি যদি একটি রাজনৈতিক পথে যাইতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না। উনি যাচ্ছেন জঙ্গির পথে, তাই না? জঙ্গি হলে আপনার যেটা মানে উনি যাচ্ছেন না দাদা, ওয়েট উনি যাচ্ছেন না। হাসান ভাই আগে ক্লিয়ার বলেছেন উনি যাচ্ছেন না। এর আগে কওমি জননী, কওমি মাদ্রাসার লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য যেভাবে ব্রিডিং করেছেন, এই 6 মাসে কি এটা হয়ে গেছে হঠাৎ করে? এটা সম্ভব না। এটা তো বললাম যে আরেকটা প্রশ্ন আমি করি দাদা, রাষ্ট্র হাসিনা তো ক্ষমতা পেয়েছিল, অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিল, সংবিধান সংশোধন করেছে, রাষ্ট্রধর্ম ইসলাম কি বাদ দিছে? আপনি বলেন, আপনি কি এটা মানেন? কথা বলি, প্রশ্ন করি আপনাকে আমি, বাংলাদেশে এই মুহূর্তে তো রাজনৈতিক দল আছে নাকি? আওয়ামী লীগ ছাড়াও দল আছে তো? আছে তো, এই প্রতিটি দল এই সরকারের সাথে আছে তো, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। তাহলে এই সরকারটা অবৈধ কি করে হয়, যেখানে দেশের প্রতিটি দল এই সরকার সঙ্গে আছে, এক আওয়ামী লীগ ছাড়া? কি করে অবৈধ হয়? সেটা এই সঙ্গে আছে কিনা প্রথম দিকে সবাই সাপোর্টটা দিছিল, কিন্তু এখন তারা সঙ্গে আছে এই কথাটা বোধহয় সত্য না। কেন সত্য না? গতকাল তারা মিটিং করেছে, গতকাল মিটিং করে এসে জাতীয় পার্টি কি বলে বিএনপি এলডিপি সমর্থন প্রকাশ করেছে। হঠাৎ করে এক আওয়ামী লীগ ছাড়া কোন দল বলেছে এই সরকার অবৈধ?
আওয়ামী লীগ না হাসিনা লীগ বলেন, আওয়ামী লীগ বললে আমার গায়ে আমি লাগে। বললাম যেটা আওয়ামী লীগকে রিপ্রেজেন্টেড না, বললাম এক আওয়ামী লীগ ছাড়া কোন দল কে বলেছে এই এবং প্রবাসে আমরা কিছু বাঙালি যারা নিজেদেরকে খুব প্রবল বাংলাদেশ ভক্ত বলে মনে করি, তারা ছাড়া কে বলেছে বাংলাদেশের ভেতরে এই সরকার অবৈধ? কে বলেছে? বাংলাদেশের সাধারণ মানুষ বলতেছে। এরা রাজনৈতিক দল কি সাধারণ মানুষের প্রতিনিধি না? পলিটিক্যাল পার্টি কি? পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করে সাধারণ পাবলিক কে? বাংলাদেশ আলোচনা অর্থহীন আলোচনা। ওকে, যাই হোক, আজকে আর সময় হবে না, অলরেডি সময় অনেক দেরি হয়েছে। হাসিনা দলের লোকেরা একটা সুখ স্বপ্নের মধ্যে বাস করছে। আপা টুক করে ঢুকে পড়ুন। উনি ঢুকে পড়ছেন না, কোথাও যাচ্ছেন না, নরিয়াগের মধ্যে তাকে কেউ তুলে নিয়ে গোয়ান্তানামোর মধ্যে পাঠাচ্ছে না। প্লিজ, ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, জেনে রাখুন। আমি একটা কথা বলি দাদা, ইউনূস সাহেব বসার পরে আমরা আমাদের বন্ধু বান্ধব, আমারও অনেক বন্ধু বান্ধব, আমি একটা প্রগতিশীল গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ছিলাম, সবাই বলছে তুমি কেন সাপোর্ট দিচ্ছ, এটা তো পতাকা বদলাবে, জাতীয় সঙ্গীত বদলাবে, শহীদ মিনারে যাবে না, আরো কত কি, যে বাংলাদেশ বিরোধী। কই পতাকা বদলাইছে, জাতীয় সঙ্গীত বদলাইছে, শহীদ মিনারে কি ইউনূস যায় না? বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি সম্মান দেয় না? আক্তার ভাই, এই চেষ্টা হচ্ছে, কিন্তু চেষ্টার বিরুদ্ধে আমার দাঁড়াতে হবে। এটা আমাদের বিরুদ্ধে আমি মাস্ট রেজ আ ভয়েস, আমাদের ভয়েস রেজ করতে হবে, কারণ দেশে 15 বছরে 20 বছরে এই শক্তি গড়ে উঠেছে। এই শক্তি, এই যে ছাত্ররা যারা আছে, এরা কারা? এরা সবাই ওই মাদ্রাসা ভিত্তিক রাজনীতি থেকে আসছে। এদেরকে আমি, এবং এরা অনেকে ছাত্রলীগ করতো, আমি অস্বীকার করতে পারবো না, অস্বীকার করলে এটা রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। আপনার আমার কাজ হচ্ছে কি, এটাকে রেজিস্ট করা। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। এক মিনিট, তাড়াতাড়ি শেষ করেন, সময় অনেক বিহাইন্ডে চলে গেছি আমরা। শেখ হাসিনার পক্ষেও কথা বলতেছি না, আওয়ামী লীগের পক্ষেও কথা বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা হলো যে আজকে শেখ হাসিনার আমলে জঙ্গিবাদের উত্থান ঘটছিল বললেই আজকে এই ছেলেপেলেগুলি সব শেখ হাসিনার আমলেই বেড়ে ওঠা, কাজে অবশ্যই তিনি দায়ী এবং তিনি প্রায়শ্চিত করতেছেন, তার জন্য উনি এটার প্রায়শ্চিত করতেছেন। কিন্তু আজকে আমরা কি দেখতেছি যে প্রায়শ্চিত করতেছেন কেমনে কইরা, কেমনে? উনি তো আসার জন্য বসে আছেন এবং আপনারা কালকে মিডল ইস্টে চলে গেছেন, উনি ইন্ডিয়াতে নাই এখন, মানে খবর টবর নেন একটু আরো। কোথায় তিনি প্রায়শ্চিত্ত করলেন? উনি একবারে বলেছেন যে ভাই ভুল করেছি, অন্যায় করেছি, টাকা চুরি করে ভুল করছি, একবারে বলেছেন তিনি। আমি সর্বশেষ তথ্য দিই, সমাজ করেন এরা প্রত্যেকে ফরেনার্স, কিন্তু হাসান ভাই প্রত্যেকে ছেলে মেয়ে ভাই বোন সব ফরেনার্স, দেশি নাগরিক তারা কেউ নয়। আমি সর্বশেষ এখন কাছাকাছি নাই, দূরে চলে গেছেন। কি যেটা বলতে আরব আমিরাতে কুস্তুজ নেন। ধন্যবাদ, দেখা হবে কালকে, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।